সালের জুন জুলাই মাসের কথা। আমি তখন মৌলভীবাজারের কুড়াইল থানায় কর্মরত। বর্ষাকাল হওয়ায় প্রায় আকাশ মেঘলা থাকতো, অঝোরে বৃষ্টি নামতো। এমনই এক থমথমে দুপুরে প্রত্নতত্ত্ব বিভাগ থেকে থানায় একটি সরকারি চিঠি আসে। চিঠির মূল বিষয়বস্তু ছিল কুড়াইলের ভাটারা ইউনিয়নের অন্তর্গত গভীর জঙ্গলে ঢাকা এক প্রাচীন পরিত্যক্ত জমিদার বাড়ি। সরকারের পরিকল্পনা ছিল সেই ঐতিহাসিক বাড়িটি সংস্কার করে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে সংরক্ষণ করা। সেই কাজে পুলিশের সহায়তা এবং স্থানীয়দের তথ্যের জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়। ওই দিন রাতেই আমি আমার বিশ্বস্ত সোর্স সুমনকে ডেকে পাঠালাম। সুমন ওই এলাকার অলিগলি চেনে। যখন তাকে চিঠিটার কথা বলে জমিদার বাড়ির অবস্থান সম্পর্কে জানতে চাইলাম, সুমনের মুখের রং মুহূর্তের মধ্যে বদলে গেল। সে ফিসফিসিয়ে বলল, দেখুন স্যার, ওই বাড়ির ইতিহাস আমি অত শত জানি না, তবে একটা কথা হাত জোড় করে বলি, ওই দিকে না যাওয়াই ভালো। ওই বাড়ির 2-4 মাইলের মধ্যে কোনো জ্যান্ত মানুষ থাকে না। ওইটা একটা অভিশপ্ত ভুতুড়ে বাড়ি স্যার। আমি পুলিশের মানুষ, এসব অলৌকিক কথাবার্তা হেসে উড়িয়ে দিলাম। ধমক দিয়ে বললাম, আরে রাখো তোমার ভূত প্রেত। সরকারি আদেশ অমান্য করার উপায় নেই। আগামীকাল সকালে আমি যাব, তুমি তৈরি থেকো। সুমন কয়েক সেকেন্ড পাথরের মতো নীরব হয়ে রইল। তারপর অনিচ্ছা সত্ত্বেও বলল, ঠিক আছে স্যার। পরদিন কাজের প্রচন্ড চাপে আর যাওয়া হলো না। এর 2-3 দিন পর হুট করে একটা তদন্তের কাজে মোটরসাইকেল নিয়ে ওই ভাটারা এলাকার দিকে যেতে হলো। কাজ শেষ করে ফেরার সময় হঠাৎ মনে পড়লো সেই বাড়িটার কথা। কৌতূহল সামলাতে না পেরে সুমনকে ফোন দিলাম। কিছুক্ষণের মধ্যে সুমন নিজের বাইক নিয়ে হাজির হলো। তখন বেলা ঠিক 1টা। আমরা রওনা হলাম। শুরুতে দুপাশে মাইলের পর মাইল বিস্তৃত ফসলি জমি, কিন্তু যত এগোচ্ছি গ্রামীণ সরু রাস্তাটা তত সংকীর্ণ হয়ে আসছে। একসময় ফসলি জমি হাওয়া হয়ে গেল। চারপাশটায় ঘিরে ধরলো এক অদ্ভুত আদিম জঙ্গল। দিনের আলো থাকা সত্ত্বেও চারপাশটা কেমন যেন ধূসর আর অন্ধকার লাগছিল। মানুষের চলাচল না থাকায় রাস্তাটা এতটাই ছোট হয়ে এসেছে যে গাছের ডালপালা আমাদের শরীরের সাথে এসে আঘাত করছিল। অবশেষে আমরা সেই আদিম জমিদার বাড়ির সামনে এসে পৌঁছলাম। বাড়িটার ঠিক সামনে দুটো বিশাল দিঘি, কিন্তু সেই দিঘির জল দেখার উপায় নেই। বছরের পর বছর ধরে জমে থাকা কচুরিপানা আর বুনো লতাপাতায় তা এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। দুই দিঘির মাঝখান দিয়ে চলে গেছে মূল ফটকের রাস্তা। সেই রাস্তার দুই পাশে প্রতি 10-15 ফুট পর পর পাথরের কারুকার্য করা উঁচু পিলার দাঁড়িয়ে আছে। সময়ের নিষ্ঠুর পরিক্রমায় সেগুলোতে শ্যাওলা আর পরজীবী উদ্ভিদ এমনভাবে জড়িয়ে গেছে যে মনে হচ্ছিল এগুলো কোনো প্রাচীন কঙ্কাল। জমিদার বাড়িটার সামনে দাঁড়িয়ে আমার মেরুদণ্ড দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। বাড়িটা অন্তত 100 থেকে 150 বছরের পুরনো। বিশাল আকৃতির সেই দালানের চুনকাম খসে পড়েছে, ইটের পাঁজর বের হয়ে আসছে। দীর্ঘকালে কোনো মানুষের ছোঁয়া না পাওয়ায় বাড়িটা যেন জীবন্ত এক দানবের মতো হয়ে উঠেছে। চারপাশে এতটাই নিঝুম যে আমার নিঃশ্বাসের শব্দটাও প্রতিধ্বনি হচ্ছিল। আমি যখন মাটির বারান্দা দিয়ে ভেতরে ঢুকতে যাব, সুমন খপ করে আমার হাত ধরে ফেললো। তার চোখ মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। সে ফিসফিস করে বলল, স্যার, খোদার দোহাই, ভেতরে পা রাখবেন না। আমি নিজেকে শক্ত করে বললাম, আরে মিয়া, এখন ভর দুপুর, আকাশে সূর্য আছে। তোমার ভূত দিনের আলোয় আমার কিচ্ছু করতে পারবে না। আমি সুমনের বারণ অগ্রাহ্য করে বারান্দায় পা রাখলাম। পা রাখা মাত্র একটা তীব্র ধাক্কা খেলাম। বাইরের ভ্যাপসা গরম আর ভেতরের আবহাওয়ার মধ্যে আকাশ পাতাল তফাত। ভেতরের বাতাস একেবারে বরফের মতো ঠান্ডা, আর যেখানে একটা জমাটবদ্ধ অপ্রাকৃতিক নীরবতা বিরাজ করছিল। সিঁড়ি বেয়ে যখন দোতলায় উঠছিলাম, দেখলাম ফান আর বুড়ো পরজীবী উদ্ভিদের পুরো আস্তরণের কারণে সিঁড়ির ধাপগুলো প্রায় বিলীন হয়ে গেছে। দোতলার বারান্দায় গিয়ে দাঁড়ালাম। সেই একই হাড় কাঁপানো ঠান্ডা আর গা ছমছমে পরিবেশ। সুমন ছায়ার মতো আমার পেছনে লেগেছিল। কয়েক মিনিট পর সে কাঁপা কাঁপা গলায় বলল, চলেন স্যার, এখান থেকে পালাই। আমি আর কথা না বাড়িয়ে দ্রুত নেমে আসলাম এবং থানায় ফিরে এলাম। থানায় এসে প্রত্নতত্ত্ব বিভাগে সেই চিঠিটা আবারও ভালো করে পড়লাম। তারা মূলত বাড়িটার বর্তমান অবস্থা স্বচক্ষে দেখে সংস্কার পরিকল্পনা করতে চায়। এর প্রায় 10 দিন পর ঢাকা থেকে প্রত্নতত্ত্ব বিভাগে দুজন কর্মকর্তা থানায় এলেন। তাদের একজনের নাম রাজু আহমেদ এবং অন্যজন আব্দুল লতিফ। তারা ওই জমিদার বাড়িতে যাওয়ার জন্য আমাদের সাহায্য চাইলেন। থানার ওসি স্যার আমাকে দেখে বললেন, গিয়াস,
যেহেতু আপনি একবার ওই জায়গায় গিয়েছেন, তাই আগামীকাল আপনি সময় করে ওনাদের একবার নিয়ে যান। আমি রাজি হলাম। ওনারা আমার ফোন নম্বর নিয়ে বললেন পরের দিন সকালে যোগাযোগ করবেন। পরদিন সকাল 11টায় তারা ফোন করলেন, কিন্তু আমার একটা জরুরি কাজ থাকায় আমি বললাম আপনারা তৈরি থাকুন, আমরা বিকাল 3টায় রওনা দেব। উল্লেখ্য সেদিন সকাল থেকে আবহাওয়ার রূপ ভালো ছিল না। আকাশে কেমন যেন একটা মেঘলা গুমট ভাব ছিল। ঠিক বিকেল 3টায় আমরা রওনা হলাম। এবার আমাদের সাথে নিলাম থানার কনস্টেবল তুষারকে। আমরা দুটো মোটর সাইকেলে করে রওনা হলাম। একটাই আমি আর তুষার, অন্যটাতে রাজু সাহেব আর লতিফ সাহেব। যখন আমরা সেই অভিশপ্ত জমিদার বাড়িতে পৌঁছলাম, তখন ঘড়িতে বিকাল 4টে। চারপাশে এরই মধ্যে কেমন যেন অন্ধকার হয়ে আসছিল। ওনারা দোতলায় উঠে তাদের নথিপত্র বের করে ছবি তুলতে আর স্ক্র্যাচ করতে লাগলেন। আমি কিছুক্ষণ তাদের সাথে থাকার পর বুঝলাম আসরের নামাজ সময় হয়ে গেছে। প্রাচীন জমিদার বাড়ির সেই পুকুর ঘাটে গিয়ে আমরা উজু করে নিলাম। পানিটা ছোঁয়া মাত্রই মনে হলো যেন বরফ জল। এরপর একটা অপেক্ষাকৃত পরিষ্কার জায়গা দেখে আমরা তিনজন আসরের নামাজ আদায় করলাম। নামাজ শেষ করতে কনস্টেবল তুষার আমার কাছে এসে ফিসফিস করে বলল, স্যার, আকাশের অবস্থা খুবই খারাপ, ওনাদের বলুন তাড়াতাড়ি শেষ করতে। আমার মনটা ভালো ঠেকছে না। আমি তাকে দেখলাম রাজু সাহেব আর লতিফ সাহেব দোতলার বারান্দায় গিয়ে গভীর মনোযোগ দিয়ে কথা বলছেন। আমি নিচ থেকে ইশারায় আকাশের মেঘ দেখালাম এবং দ্রুত নেমে আসার জন্য অনুরোধ করলাম। ওরাও ইশারায় জানালো যে এখনই নেমে আসছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আকাশটা যেন এক মুহূর্তের মধ্যে কুচকুচে কালো হয়ে গেল। ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করলো এবং দেখতে দেখতে সেকেন্ডের মধ্যে চারপাশ ঘুটঘুটে অন্ধকারে ঢেকে গেল, যেন দুপুর গড়িয়ে হঠাৎ মাঝরাত নেমে এসেছে। প্রবল বেগে ঝড় বৃষ্টি শুরু হলো। আমরা দেরি না করে মোটরসাইকেল দুটিকে টেনে হিঁচড়ে নিচের বারান্দার ভেতরে নিয়ে এলাম। বৃষ্টির সাথে শুরু হলো কান ফাটানো বজ্রপাত। সেই বজ্রপাতের আলোয় প্রাচীন বাড়িটার অবয়ব যখন ক্ষণে ক্ষণে জ্বলে উঠছিল, তখন মনে হচ্ছিল আমরা কোনো নরকের দরজায় দাঁড়িয়ে আছি। আমি আর তুষার আমাদের ফোনে ফ্ল্যাশলাইট জেলে দোতলায় গেলাম এবং রাজু ও লতিফ সাহেবের সাথে মিলিত হলাম। ফ্ল্যাশের আলোয় দেখলাম ওনাদের দুজনের চোখেই চরম আতঙ্ক। সন্ধ্যা হতে তখন অনেক বাকি, অথচ চারপাশটা তখন গভীর রাতের মতো অন্ধকার। আমি বললাম, এই প্রবল বৃষ্টির মধ্যে বাইক চালানো অসম্ভব। এক কাজ করি, আমরা মাগরিবের নামাজটা এখানে পড়ে নিই, ততক্ষণে বৃষ্টি হয়তোবা কমে যাবে। আমরা অন্ধকার বারান্দায় মোবাইলের লাইট জ্বেলে মাগরিবের নামাজ শেষ করলাম, কিন্তু বৃষ্টি কমার কোনো লক্ষণই নেই। উল্টো তার বেগ আরো বেড়ে চলেছে। ঝড়ের শো শো শব্দ আর বজ্রপাতে কান পাতা যাচ্ছিল না। আমরা চারজন তখন অন্ধকার ঘরের কোনায় একে অপরের গা ঘেঁষে দাঁড়িয়ে আছি। হঠাৎ সেই ঝড়ের শব্দের মাঝেই একটা তীব্র শব্দ আমাদের স্তব্ধ করে দিল। খট খট খট। পেছনের বন্ধ দরজাটায় কেউ খুব জোরে সোরে নক করছে। আমরা চারজন আতঙ্কে একে অপরের মুখের দিকে তাকালাম। এই গভীর জঙ্গল, জনমানবহীন অভিশপ্ত বাড়িতে এই দুর্যোগের রাতে কে আমাদের দরজায় কড়া নাড়বে? কারো মুখে কোনো কথা নেই, সবার বুক ধুরফুর করছে। ঠিক তখনই আমাদের ডান পাশের একটা ভাঙা জানালা প্রচন্ড শব্দে ধপাস করে খুলে গেল। আর সাথে সাথেই যা ঘটলো তা দেখার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। হঠাৎ করে পুরো বাড়িটার ভেতর এক অলৌকিক হলদেটে আলো জ্বলে উঠল। কোনো বিদ্যুৎ নেই, কোনো মশাল নেই, অথচ পুরো ঘরটা আলোয় আলোকিত। এই অতি প্রাকৃতিক ঘটনা দেখে আমাদের শরীরের সমস্ত রক্ত যেন হিম হয়ে গেল। আমরা আর এক মুহূর্ত দোতলায় দাঁড়িয়ে থাকার সাহস পেলাম না। পালাও বলে চিৎকার করে আমরা চারজন অন্ধকারের মধ্যে ছুটে নিচে নেমে এলাম। মনে মনে ভাবলাম, বৃষ্টিতে ভিজে মরে যাব সেও ভালো, কিন্তু এই বাড়িতে আর এক সেকেন্ডও নয়। আমি তাড়াহুড়ো করে আমার মোটরসাইকেলে উঠে চাবি ঘুরিয়ে স্টার্ট দিলাম। অলৌকিক উপায়ে আমার বাইকটা এক চান্সে স্টার্ট হয়ে গেল। কিন্তু তুষার আর রাজু সাহেব তাদের বাইকটা স্টার্ট দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলেন। কিক মারতে মারতে তাদের পা ব্যথা হয়ে গেল, কিন্তু উনাদের বাইকটা স্রেফ মৃত বস্তুর মতো পড়ে রইল। ঠিক সেই মুহূর্তে কোনো এক অদৃশ্য টানে আমাদের সচল মোটর বাইকটাও হঠাৎ করে বন্ধ হয়ে গেল। আমি বারবার চেষ্টা করলাম, কিন্তু স্টার্ট হলো না। ঠিক তখনই খেয়াল করলাম বাইরে মুষলধারে হওয়া বৃষ্টিটা একদম হঠাৎ করে স্তব্ধ হয়ে গেছে, কিন্তু আকাশে মেঘের গর্জন আর তীব্র বিদ্যুৎ চমকানো বন্ধ হয়নি। ঘড়িতে তখন রাত 8টা। আমাদের সবার পকেটে আধুনিক মোবাইল ফোন ছিল। আমরা কাঁপতে কাঁপতে ফোন বের করে নেটওয়ার্ক খোঁজার চেষ্টা করলাম, কিন্তু ফোনের স্ক্রিনে লেখা নো সার্ভিস।
আধুনিক সভ্যতায় সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আমরা চারজন সেই অভিশপ্ত উঠানের মধ্যে আবদ্ধ হয়ে পড়লাম। তখন শুরু হলো সেই বিভীষিকাময় অধ্যায়। আমরা অনুভব করলাম পুরো জমিদার বাড়িটা ধীরে ধীরে এক মায়াবী ভৌতিক আলোয় উদ্ভাসিত হয়ে উঠছে। একে একে প্রতিটা ঘরের ভেতরে আলো জ্বলে উঠছে। ধূপধাপ ভারী পায়ের শব্দ হতে লাগলো। হঠাৎ কনস্টেবল তুষার চিৎকার করে পেছনের উঠানের দিকে আঙ্গুল দিয়ে নির্দেশ করলো। বিদ্যুৎ চমকানোর আলোয় আমরা যা দেখলাম তা দেখে কলিজা শুকিয়ে যাওয়ার জোগান হলো। জমিদার বাড়ির উঠানে বিশাল আম ও বটগাছের ডাল থেকে অন্তত 10-15টা মৃতদেহ রশিতে ঝুলছে। তাদের জিভ বের হয়ে আছে, চোখগুলো কোটর থেকে বেরিয়ে এসেছে এবং তারা শূন্যে দুলছে। পরের মুহূর্তে ঘরের ভেতর থেকে ভেসে আসতে লাগলো অমানসিক আর্তনাদ ও কান্নার আওয়াজ। বেশ কয়েকজন নারী যেন ভেতরে আটকা পড়ে যন্ত্রণায় ছটফট করছে আর চিৎকার করে কাঁদছে। সেই কান্নার আওয়াজ এত তীব্র এবং হৃদয় বিদারক ছিল যে সহ্য করা যাচ্ছিল না। এই চরম ভৌতিক দৃশ্য এবং কানের কাছে নারীদের সেই বিকট চিৎকার নিতে না পেরে লতিফ সাহেব একটা গোঙানি দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারালেন। বাকি রইলাম আমরা তিনজন। আমার মনের ভেতর তখন ভয়ের চেয়েও বেঁচে থাকার আদিম তাগিদা বড় হয়ে দেখা দিল। আমি বুঝলাম ভয় পেলে আমাদের লাশ এই জঙ্গলে পচে মরবে। আমি তুষার আর রাজু সাহেবকে ধমক দিয়ে বললাম, ভয় পাবেন না, পরিস্থিতি মোকাবেলা করতে হবে। জলদি বাইকটা কাত করে পাইপ দিয়ে তেল বের করুন। ওরা আতঙ্কে এতটাই জমে গিয়েছিল যে নড়াচড়া করতে পারছিল না। আমি আবার গর্জে উঠলাম, বলছি জলদি করো, নাইলে কেউ বাঁচবা না। আমার ধমকে ওনাদের চেতনা ফিরল। তুষার দ্রুত বাইক থেকে তেল বের করতে লাগলো। আমি অন্ধকারের মধ্যে এদিক ওদিক হাঁটে বারান্দার কোণ থেকে কিছু শুকনো পাতা আর গাছের ডাল সংগ্রহ করতে লাগলাম। তারপর তেলের মধ্যে সেই পাতা আর ডালগুলো ভালো করে চুবিয়ে নিলাম। লতিফ সাহেবের অচেতন দেহটাকে টেনে এনে আমাদের মাঝখানে রাখলাম। পাতাগুলো মাটিতে ছড়িয়ে তার চারপাশে তেলের ধারা দিয়ে একটা বৃত্ত তৈরি করলাম। পকেট থেকে গ্যাস লাইটটা বের করে যখনই আগুন জ্বালাতে যাব, ঠিক তখনই চারপাশের পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে উঠল। উঠানের গাছে ঝুলতে থাকা সেই 10-15টি লাশ একে একে রশি ছিঁড়ে মাটিতে ধপাস ধপাস করে পড়তে লাগলো। মাটিতে পড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই তাদের সেই আতঙ্কিত বিকৃত শরীরগুলো অলৌকিকভাবে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। তাদের চোখগুলো জ্বলজ্বল করছে। ঘরের ভেতরে থাকা মহিলাদের কান্নার শব্দ আরো বিকট, আরো হিংস্রকার হয়ে উঠল। আমি পেছনে ফিরে তাকালাম। দেখলাম সিঁড়ি বেয়ে 8-10 জন ছায়ামূর্তি, যাদের শরীর রক্তাক্ত এবং বিকৃত, আমাদের দিকেই নেমে আসছে। তারা আমাদের ছিঁড়ে ফেলার জন্য এগোচ্ছে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে আমি এক সেকেন্ডও দেরি করলাম না। মনে মনে আল্লাহর নাম স্মরণ করে পরম শক্তিতে গ্যাস লাইটটা জ্বলিয়ে তেলের বৃত্তে ছুড়ে দিলাম। হুস হুস শব্দ করে আগুন জ্বলে উঠল। আগুনের উজ্জ্বল আলো চারপাশকে রঙিন করে দিল। আর অলৌকিক উপায়ে আগুন জ্বলা মাত্রই পুরো জমিদার বাড়ির সেই রহস্যময় আলোক দপ করে নিভে গেল। আগুনের সেই পবিত্র আলোয় আমি দেখলাম যে ছায়ামূর্তিগুলো সিঁড়ি বেয়ে নেমে আসছিল এবং যে পুরুষের লাশগুলো হেঁটে হেঁটে আসছিল, তারা তীব্র এক চিৎকার দিয়ে বাতাসের সাথে মিলিয়ে গেল। চারপাশটা আবারও আগের মতো নিঝুম আর অন্ধকার হয়ে গেল। আমরা সেই আগুনের বৃত্তের মাঝে প্রায় 1 ঘন্টা বসে রইলাম। 1 ঘন্টা পর লতিফ সাহেবের জ্ঞান ফিরল। ততক্ষণ আমরা অনুভব করলাম চারপাশে সেই ভারী অশুভ হাওয়াটা কেটে গেছে। পরিবেশটা এখন একদম স্বাভাবিক। আমি সাহস করে আগুনের বৃত্ত থেকে বের হলাম। মোটরসাইকেলের কাছে গিয়ে আল্লাহর নাম নিয়ে কিক দিলাম। 2-3 বার চেষ্টা করার পরেই আমার বাইক গর্জে উঠল। তুষারও উঠে দাঁড়িয়ে তাদের বাইকটা কিক দিল। কিছুক্ষণ চেষ্টা করার পর তাদের বাইকটাও চালু হয়ে গেল। আমরা আর এক মুহূর্ত নষ্ট না করে রাজু সাহেব আর লতিফ সাহেবকে বাইকে তুলে নিলাম এবং সেই অভিশপ্ত জঙ্গল এবং জমিদার বাড়ি ছেড়ে ঝড়ের গতিতে থানার উদ্দেশ্যে রওনা হলাম। আল্লাহর অশেষ রহমতে সেই রাতে আমরা নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছিলাম। পরবর্তীতে স্থানীয় প্রবীণদের কাছ থেকে আমি ওই জমিদার বাড়ির আসল ইতিহাস জানতে পারি। এটা ছিল এক সম্ভ্রান্ত মুসলিম জমিদার বাড়ি। ব্রিটিশদের আমলে তারা ইংরেজদের দাসত্ব ও অন্যায় কর দিতে অস্বীকার করেছিল। ওই বিদ্রোহের প্রতিশোধ নিতে এক রাতে ইংরেজ সৈনিকরা ওই জমিদার বাড়ি ঘেরাও করে বর্বর আক্রমণ চালায়। তারা জমিদার ও তার বাড়ির সমস্ত পুরুষ সদস্যদের উঠানের কাছে ফাঁসিতে ঝুলিয়ে নৃশংসভাবে হত্যা করে, আর বাড়ির অবলা নারীদের ওপর পাশবিক নির্যাতন চালিয়ে ঘরের ভেতর আটকে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে জীবন্ত পুড়িয়ে মারে। সেই 100 বছরে পুরনো অন্যায়, আর্তনাদ আর অপমৃত্যুর প্রতিশোধের আগুন আজও ওই পরিত্যক্ত জমিদার বাড়ির দেওয়ালে দেওয়ালে অভিশাপ হয়ে মিশে আছে।